2012 সালের 16 ডিসেম্বর ভারতের এই নির্দোষ মেয়ের সাথে এমন একটি ঘটনা ঘটে যা ভারতের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে রয়েছে। এই দিনে 6 জন পুরুষ এক মেয়েকে এমনভাবে ধর্ষণ ও হত্যা করে যার ফলে গোটা ভারতের মানুষ ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে এসে আন্দোলন শুরু করে। আসলে আমরা নির্ভয়া মামলা নিয়ে কথা বলতেছি। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই মামলায় আসলে কি ঘটেছিল, কোন 6 জন ছিল অভিযুক্ত আর তাদের কি শাস্তি হয়েছিল, শাস্তি থেকে বেঁচে যাওয়া এক অপরাধীর বর্তমানে কি অবস্থা। এই ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে সবকিছু জানবো। এই রহস্যময় কাহিনী পুরোটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পে এগিয়ে যাওয়ার আগে বাংলা ক্রাইম স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না। জ্যোতি সিং 1990 সালে 10 মে দিল্লিতে জন্মগ্রহণ করেন। সে তার বাবা মায়ের 3 সন্তানের মধ্যে প্রথম সন্তান এবং একমাত্র মেয়ে। তার বাবা মা উত্তরপ্রদেশের বালিয়া জেলার একটি ছোট্ট গ্রামের বাসিন্দা। জ্যোতি সিং দেরাদুনের সাই ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্স থেকে ফিজিওথেরাপিতে স্নাতক হন এবং দিল্লি সেন্ট স্টিফেন হাসপাতালে ইনস্ট্যান্ট পদের জন্য আবেদন করেছিলেন। এরপর থেকে তিনি দিল্লিতে থাকতেন এবং মাঝে মাঝে তার পরিবারের পৈতৃক গ্রামে যেতেন। 2012 সালে 16 ডিসেম্বর রাতে 22 বছর বয়সী জ্যোতি সিং এবং তার পুরুষ বন্ধু আবিন্দ্র প্রতাপ পান্ডে, যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, তারা সাকেটের সিবিআরসিলের সিটি ওয়াকে লাইফ অন 5 ফিল্মটি দেখার জন্য গিয়েছিলেন। রাত হয়ে যাওয়ায় তারা বাড়ি ফেরার জন্য বের হয়। সেখান থেকে তারা একটি অটোরিকশা নিয়ে মনিরগাঁ বাস স্টপে যায়। তারপরে মনিরগাঁ বাস স্ট্যান্ড থেকে তার কার উদ্দেশ্যে প্রায় 9টা 30 মিনিটের দিকে বাসে ওঠে। ওই বাসে চালক সহ আরো 6 জন ছিল। তার মধ্যে একজন নাবালক ছেলে তাদের ডেকে বলেছিল যে বাসটি তাদের গন্তব্যের দিকে যাচ্ছে এবং তাদের কাছ থেকে 10 টাকা করে ভাড়াও নেয়। বাসটি স্বাভাবিক রুট থেকে বিচ্যুত রুটে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলে তার বন্ধুর সন্দেহ হয়। তিনি আপত্তি জানালে ড্রাইভার সহ ইতিমধ্যে সেখানে থাকা 6 জনের দল তাদেরকে টানাটানি করে এবং জিজ্ঞাসা করে যে তারা এত রাতে একা কি করছে। তর্কের সময় তার বন্ধু এবং পুরুষদের গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। তখন লোহার রড দিয়ে আবিন্দ্র প্রতাপ পান্ডেকে মারধর করে এবং এক পর্যায়ে তাকে গলা টিপে অজ্ঞান করে ফেলে। পরে পুরুষরা জ্যোতিকে বাসে পিছনে টেনে নিয়ে যায়, তাকে রড দিয়ে পিটিয়ে দর্শন করে এবং বাস চালক গাড়ি চালিয়ে যাওয়ার সময় তাকে দর্শন করে। পরে একটি মেডিকেল রিপোর্টে বলা হয় যে তিনি আক্রমণের কারণে তার পেট, অস্ত্র এবং যৌনাঙ্গে গুরুতর আঘাত পেয়েছেন এবং ডাক্তাররা বলেছেন যে ক্ষতি ইঙ্গিত করে যে লোহার রডের মতো কিছু একটা অনুপ্রবেশ করানো হয়েছে। যে রড পরে পুলিশ দ্বারা বর্ণনা করা হয়েছে একটি চাকা জ্যাক হ্যান্ডেল হিসাবে ব্যবহৃত ধরনের এলাকৃতির সরঞ্জাম। পুলিশ রিপোর্ট অনুসারে জ্যোতি তার আততায়ীদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেছিল। সে 3 জন আক্রমণকারীকে কামড় দেয়, যার ফলে তাদের কামড়ের চিহ্ন বসে যায়। মারধর ও দর্শন শেষ হওয়ার পর হামলাকারীরা 2 জনকেই চলন্ত বাস থেকে ফেলে দেয়। অপরাধীদের একজন পরে প্রমাণ মুছে ফেলার জন্য গাড়িটি পরিষ্কার করে, কিন্তু পুলিশ পরের দিন ওই গাড়িটি জব্দ করে। আংশিক কাপড় পরা নিহতদের রাত 11টার দিকে এক পথচারী রাস্তায় পড়ে থাকতে দেখতে পান। পথচারী দিল্লি পুলিশকে ফোন করেন এবং পরে 2 জনকে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জ্যোতিকে জরুরি চিকিৎসা দেওয়া হয় এবং যান্ত্রিক বায়ু চলাচলের উপর রাখা হয়। তার সারা শরীরে অসংখ্য কামড়ের চিহ্ন সহ আঘাতের চিহ্ন পাওয়া যায়। রিপোর্ট অনুযায়ী বাস থেকে 2টি রক্তের দাগযুক্ত ধাতব রড উদ্ধার করা হয়েছে এবং চিকিৎসা কর্মীরা নিশ্চিত করেছেন যে এটি অনুপ্রবেশের ফলে তার যৌনাঙ্গ, জরায়ু এবং অস্ত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। 2012 সালের 19 ডিসেম্বর তার 5ম অস্ত্রোপচার করানো হয়, যা তার অবশিষ্ট অস্ত্রের অধিকাংশ অপসারণ করে। ডাক্তাররা রিপোর্ট করেছেন যে তিনি স্থিতিশীল কিন্তু গুরুতর অবস্থায় আছেন। 21 ডিসেম্বর সরকার তার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ডাক্তারদের একটি কমিটি নিযুক্ত করে। এই ঘটনা জানাজানি হওয়ার পর 21 ডিসেম্বর 2012 তারিখে ইন্ডিয়া গেট এবং রাইসিনা হিলে সর্বজনীন বিক্ষোভ সংঘটিত হয়। পরবর্তীতে ভারতের সংসদ এবং ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবনে রাষ্ট্রপতি ভবনেও বিক্ষোভকারীর অবস্থান নেয়। হাজার হাজার বিক্ষোভকারী পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং র্যাপিড অ্যাকশন ফোর্স ইউনিটের সাথে লড়াই করে। বিক্ষোভকারীদের লাঠিচার্জ করা হয় এবং জল কামান এবং টিয়ার গ্যাস দিয়ে গুলি করা হয় এবং অনেককে গ্রেপ্তার করা হয়। দেশ জুড়ে এই ধরনের বিক্ষোভ হয়েছিল। বেঙ্গালুরুতে বিভিন্ন সংগঠনের 600 জনেরও বেশি মহিলা বিক্ষোভ করেন। কলকাতায় হাজার হাজার মানুষ নীরবভাবে মিছিল করেন। সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে অনলাইনে প্রতিবাদ শুরু হয়। ব্যবহারকারীরা তাদের প্রোফাইল ইমেজটি কালো বিন্দু প্রতীক দিয়ে প্রতিস্থাপন করে। রাইসিনা হিলে বিক্ষোভকারীদের জড়ো হতে নিরুৎসাহিত করার জন্য 22 ডিসেম্বর নয়াদিল্লির 7টি মেট্রো রেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। 24 ডিসেম্বর সম্ভাব্য গণবিক্ষোভ ঠেকাতে পুলিশ ইন্ডিয়া গেট এবং রাইসিনা হিলের দিকে যাওয়ার রাস্তাগুলো বন্ধ করে দেয় এবং 9টি মেট্রো রেলও বন্ধ রাখা হয়। এমনকি নিউজ রিপোর্টারদেরও ইন্ডিয়া গেট ও রাইসিনা হিলে পৌঁছাতে দেওয়া হয়নি। এই সময় 144 দ্বারা জারি করা হয় এবং রাষ্ট্রপতি বাসভবনের কাছে কারফিউ জারি করা হয়। 25 ডিসেম্বরের মধ্যে জ্যোতি সিং লাইফ সাপোর্টে এবং গুরুতর অবস্থায় ইনটিউবেশনে ছিলেন। ডাক্তাররা জানিয়েছিলেন যে তার 102 থেকে 103 ডিগ্রি জ্বর ছিল এবং সেপসিসের কারণে অভ্যন্তরীণ রক্তপাত কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছিল।
26শে ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মাউন্ট এলিজাবেথ একটি বহু অঙ্গ প্রতিস্থাপন হাসপাতাল। 27শে ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুরের সৈকন্ডার প্লেস চলাকালীন জ্যোতি হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে চলে যান। 28শে ডিসেম্বর সকাল 11টায় জ্যোতির অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তারা বলেছেন যে জ্যোতির মস্তিষ্কের ক্ষতি, নিউমোনিয়া এবং পেটে সংক্রমণ হয়েছে এবং তিনি তার জীবনের জন্য যুদ্ধ করে চলেছেন। এরপর জ্যোতি সিং 29শে ডিসেম্বর সিঙ্গাপুরের এলিজাবেথ হাসপাতালে মারা যান। 30শে ডিসেম্বর দিল্লিতে উচ্চ পুলিশ নিরাপত্তায় তার মৃতদেহ দাফন করা হয়। জ্যোতির এক ভাই মন্তব্য করেছেন যে তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্তটা অনেক দেরিতে এসেছিল। এর আগে 29শে ডিসেম্বর 2012-এ জ্যোতি সিংয়ের মৃত্যুর পর কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোচি, মুম্বাই সহ সারা ভারতে বিক্ষোভ হয়। শোকার্তদের অনেকে মোমবাতি এবং কালো কাপড়, কিছু কিছু লোক তাদের মুখের মধ্যে কালো কাপড় বেঁধেছিল। পরের দিন নতুন দিল্লির যন্তর মন্তরের কাছে বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের কিছু গ্রুপ এবং পুলিশের মধ্যে ছোটখাটো সংঘর্ষ হয়। পুলিশ তখন এলাকা থেকে কিছু বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। ভারতের সশস্ত্র বাহিনী এবং দিল্লির কিছু ক্লাব ও কুটের তাদের নববর্ষের পার্টি বাতিল করে। ভারতের এই বিক্ষোভ নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ সহ এশিয়া জুড়ে প্রতিবাদের জন্ম দিয়েছিল। দিল্লি পুলিশের বিশেষ সেলের ডেপুটি কমিশনার প্রমোদ কুমার কুশওয়াহার নেতৃত্বে এই মামলা তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছিল। পুলিশ অপরাধের 24 ঘন্টার মধ্যে কিছু সন্দেহজনককে গ্রেপ্তার করে। একটি হাইওয়ে সিসিটিভি রেকর্ডিং থেকে বাসের একটি বর্ণনা সংগ্রহ করে। অপারেটররা এটিকে দক্ষিণ দিল্লির একটি বেসরকারি স্কুল দ্বারা চুক্তিবদ্ধভাবে চিহ্নিত করে। তারপর তারা এটির সন্ধান করে এবং এই ড্রাইভার রাম সিংকে খুঁজে পায়। পুলিশ এই রাম সিং দ্বারা একজন করে 6 জনকে আটক করে ফেলে। তাদের মধ্যে 30 বছর বয়সী রাম সিং বাস চালক এবং 26 বছর বয়সী তার ভাই মুকেশ সিং, 20 বছর বয়সী বিনয় শর্মা একজন সহকারী জিএম প্রশিক্ষক এবং 19 বছর বয়সী পবন গুপ্ত একজন ফল বিক্রেতা, মোহাম্মদ আফরোজ নামে 17 বছর বয়সী এক কিশোর এবং 28 বছর বয়সী অক্ষয় ঠাকুর, তিনি কর্মস্থলের জন্য দিল্লিতে এসেছিলেন। এই 6 জনকে পুলিশ একে একে করে গ্রেপ্তার করে। রিপোর্ট অনুযায়ী ওই দিন এই 6 জন একসাথে খাওয়া দাওয়া করেছিল এবং দিনের শুরুতে একটি পার্টি করেছিল। যদিও চার্টার বাস পাবলিক যাত্রীদের নেওয়ার অনুমতি ছিল না, কিন্তু তারা মজা করার জন্য গাড়িটি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। গণদর্শন করার কয়েক ঘন্টা আগে হামলাকারীরা একজন কাঠমিস্ত্রিকে ছিনতাই করে। কাঠমিস্ত্রি ছিলেন 35 বছর বয়সী রামধীর সিং, যিনি চালিত বাসে উঠেছিলেন। কিশোর অপরাধী তাকে প্রলোভন দিয়ে বাসে তুলেছিল, এই বলে যে বাসটি নেহেরু প্লেজে যাচ্ছে। এরপর তাকে মারধর করে এবং তার মোবাইল ফোন এবং 1500 টাকা ছিনতাই করে। এরপর দলটি তাকে আইআইটি ফ্লাওয়ারে ফেলে দেয়। হামলার পরপর পবন গুপ্তা বলেছিলেন যে তিনি তার অপরাধ স্বীকার করেছেন এবং তার ফাঁসি হওয়া উচিত। মুকেশ সিংকে তিহার জেলে বন্দীদের দ্বারা লাঞ্ছিত হয়েছিল বলে তার সুরক্ষার জন্য তাকে নির্জন কারাগারে রাখা হয়েছিল। রাম সিংকে তার ছেলের একটি ভেন্টিলেটর সেট থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আবিন্দ্র প্রতাপ পান্ডে 19শে ডিসেম্বর 2012 তারিখে আদালতে সাক্ষ্য দেন। পান্ডে 21শে ডিসেম্বর সফদরজং হাসপাতালে একজন মহকুমা ম্যাজিস্ট্রেটের কাছে পুলিশের ডেপুটি কমিশনারের উপস্থিতিতে তার বক্তব্য রেকর্ড করে। 21শে ডিসেম্বর সরকার দ্রুত চার্জশিট দাখিল করার এবং অপরাধীদের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের জন্য প্রতিশ্রুতি দেয়। জনরোষ এবং দ্রুত বিচার ও বিচারের দাবির পর 24শে ডিসেম্বর পুলিশ 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিশোর আসামি মোহাম্মদ আফরোজ অপরাধের দিন তার বয়স 17 বছর 6 মাস ছিল বলে জানানো হয়। নাবালককে আলাদাভাবে একটি কিশোর আদালতে বিচার করা হয়েছিল। মামলার একটি রায় 25শে জুলাই ঘোষণার জন্য নির্ধারিত ছিল, কিন্তু 5 আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছিল। তারপর আবার 19শে আগস্টে পিছিয়ে দেওয়া হয়েছিল। এরপর 31শে আগস্টে মোহাম্মদ আফরোজ কিশোর বিচার আইনের অধীনে ধর্ষণ ও হত্যার জন্য দোষী সাব্যস্ত হন। সেই বিচারের সময় রিমান্ডে কাটানো 8 মাস সহ একটি সংস্কার সুবিধায় সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড দেয়। এরপর 10ই সেপ্টেম্বর 2013-এ দিল্লির ফাস্ট ট্র্যাক আদালতে 4 জন প্রাপ্তবয়স্ক আসামিকে ধর্ষণ, হত্যা এবং অপ্রীতিকর অপরাধ এবং প্রমাণদর্শের জন্য দোষী সাব্যস্ত করা হয়। এই অপরাধের জন্য 4 জন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ড দেওয়া হবে শুনে বিনয় কুমার ভেঙে পড়ে এবং বিচারকের কাছে অনুরোধ করেন, কিন্তু বিচারক তার আপিলের আবেদন প্রত্যাখ্যান করেন। তারা দিল্লির হাইকোর্টেও আপিল করেছিল, কিন্তু হাইকোর্ট তাদের আপিল প্রত্যাখ্যান করে। এরপর তারা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আপিল করে, কিন্তু সুপ্রিম কোর্টও তাদের আপিল প্রত্যাখ্যান করে। এখন তাদের জীবন বাঁচানোর শেষ রক্ষা ছিল প্রাণ ভিক্ষার আবেদন। তারা প্রাণ ভিক্ষার আবেদনও করেছিল, কিন্তু সরকারও তাদের আবেদনটি প্রত্যাখ্যান করে দেয়। আদালত 20শে মার্চ 2020 সকাল 5টা 30 মিনিটে তাদের ফাঁসির তারিখ ধার্য করে। মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর এবং পবন গুপ্তকে 20শে মার্চ 2020 সকাল 5টায় তিহার জেলে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 30 মিনিট পর 6টায় 4 জনকে মৃত ঘোষণা করা হয়।
সরকার এই ঘটনার পর বেশ কয়েকটি নতুন যৌন নিপীড়ন আইন পাশ করে, যার মধ্যে একটি বাধ্যতামূলক গণধর্ষণের জন্য ন্যূনতম শাস্তি 20 বছর। এছাড়াও 6টি নতুন ফাস্ট ট্র্যাক আদালত শুধুমাত্র ধর্ষণ বিচারের জন্য তৈরি করা হয়েছে। নির্ভয়া ঘটনা নিয়ে বিবিসি একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেছে। এটি আন্তর্জাতিক দিবসে 4 মার্চ 2015 সম্প্রচারের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। তো বন্ধুরা, এই নির্ভয়ার গল্পটি সম্পর্কে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।